হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দিস চ্যানেল। আজকে আবার আমরা আরআরবি গ্রুপ ডির যে 1000 সিরিজের কোয়েশ্চেনের সিরিজটা চলছিল সেটার পার্ট নাম্বার 2 অলরেডি একটা ক্লাস আমাদের হয়ে গেছে। চ্যানেলে আপলোড আছে ভিডিও, পিডিএফ তোমরা আমাদের টেলিগ্রাম সেকশনে পেয়ে যাবে। রেসপন্স তোমরা করেছো এবং তোমাদেরকে এই ক্লাসের শেষেও জানাতে হবে কে কতগুলো অ্যান্সার করতে পারছো। আজকেও টোটাল 50 কোয়েশ্চেন করবো আমরা। পিডিএফ তোমরা আমাদের টেলিগ্রাম সেকশনে পেয়ে যাবে। এখানে প্রত্যেক দিনের কারেন্ট অ্যাফেয়ার্স, ক্লাসের আপডেট, ক্লাসের পিডিএফ সমস্ত কিছুই কিন্তু জিকে জিএস বাই রোহিতে আপলোড করা হয়। যারা এখনও ফলো করোনি তারা ফলো করে নিও। এবং জেনারেল সায়েন্সের জন্য তোমরা নোমানি ক্লাসেস চ্যানেলটা ফলো করতে পারো। এখানে প্রত্যেকটা সায়েন্সের কোয়েশ্চেনগুলো অ্যানালিসিস করা হচ্ছে এবং টপিক ওয়াইজ ক্লাসেস, আরআরবি গ্রুপ ডির যে পিওয়াইকিউ সিরিজের ক্লাসেস সেগুলো তোমরা নোমানি ক্লাসেস চ্যানেলে পেয়ে যাবে। শুরু করা যাক আজকের ক্লাসের শেষে অবশ্যই জানাবে কে কতগুলো উত্তর করতে পারছো। ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে, ভারতের প্রথম সবাক চলচ্চিত্র আলম আরা কত সালে মুক্তি পেয়েছিল? সঠিক উত্তর হচ্ছে 14ই মার্চ 1931 সালে। এটা ফ্যাকচুয়াল কোয়েশ্চেন, এখানে তোমাকে ডেটা মনে রাখতে হবে, কোনো রকমের কোনো ট্রিক এখানে কাজ করবে না। 14ই মার্চ 1931 খ্রিস্টাব্দে ভারতের প্রথম সবাক চলচ্চিত্র মুক্তি পেয়েছিল। 1931 থেকে তোমরা রিলেট করতে পারো যে সেকেন্ড গোল টেবিল বৈঠক বা সেকেন্ড রাউন্ড টেবিল কনফারেন্স কিন্তু হয়েছিল 1931 খ্রিস্টাব্দে। 1930-এ হয়েছিল ফার্স্ট রাউন্ড টেবিল কনফারেন্স, 1931-এ সেকেন্ড, আর 1932-এ হচ্ছে থার্ড রাউন্ড টেবিল কনফারেন্স। খেয়াল রাখবে এখানে 1931-এর যে সেকেন্ড রাউন্ড টেবিল কনফারেন্স হয়, সেকেন্ড রাউন্ড টেবিল কনফারেন্স, এখানে গান্ধীজি পার্টিসিপেট করেছিল। 3টে রাউন্ড টেবিল কনফারেন্সে বি.আর. আম্বেদকর পার্টিসিপেট করেছিল এবং এখানে মেয়েদের মধ্যে পার্টিসিপেট করেছিলেন সেকেন্ড রাউন্ড টেবিল কনফারেন্সে সরোজিনী নাইডু। ওকে, এবং 1931 খ্রিস্টাব্দে 1931-এই হচ্ছে গান্ধী আরউইন প্যাক্ট হয় এবং এই গান্ধী আরউইন প্যাক্টের একটা শর্তই ছিল যে গান্ধীজি সেকেন্ড রাউন্ড টেবিল কনফারেন্সে পার্টিসিপেট করবে। তাহলে 1931 সেকেন্ড রাউন্ড টেবিল কনফারেন্স এবং সেই বছরই প্রথম সবাক চলচ্চিত্র আলম আরা মুক্তি পাচ্ছে। নেক্সট কোয়েশ্চেন, মধ্যপ্রদেশের নিম্নের কোন লোকনৃত্য মহিলাদের পোশাকে পুরুষদের দ্বারা ঢোলক এবং নাগারা সঙ্গীতের সঙ্গে পরিবেশন করা হয়? নাগারা নাগারা বলে একটা সং ছিল না রামলীলাতে, ওটা যদিও রাজস্থানের একটা ফোক ডান্স দেখানো হয়েছে সংটাতে। আচ্ছা, অপশন এ হচ্ছে মটকি, অপশন বি গিদ্দা, অপশন সি রাই, অপশন ডি হচ্ছে জওয়ারা। সঠিক উত্তর হচ্ছে এখানে অপশন সি রাই। রাই যে ডান্স ফোক ডান্সটা, সেখানে পুরুষরা মহিলাদের মতো পোশাক পরে এবং ঢোলক এবং নাগারা সঙ্গীতের সঙ্গে এই ফোক ডান্সটা পারফর্ম করা হয়। এখানে মটকি রয়েছে, মটকিও মধ্যপ্রদেশের একটা ডান্স ফর্ম এবং জওয়ারা এটাও কিন্তু মধ্যপ্রদেশের একটা ডান্স ফর্ম। মটকি হচ্ছে মালওয়া রিজিয়নে পরিবেশন করা হয় আর এই জওয়ারা এটা হচ্ছে হারভেস্টিং টাইমে এটা সেলিব্রেট করা হয়। গিদ্দা হচ্ছে পাঞ্জাবের একটা ডান্স ফর্ম, ঠিক আছে, এটা হচ্ছে পাঞ্জাবের একটা ডান্স ফর্ম। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 3, ভারতীয় সংবিধানে কোন সংশোধনীকে মিনি কনস্টিটিউশন বলা হয়? প্রথম সংশোধনী, 42তম সংশোধনী, 44তম সংশোধনী নাকি 86তম সংশোধনী? এই কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট বিল বা কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট গুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে কিন্তু জয়েন্ট সিটিং এর কোনো প্রভিশনস নেই, এটা একটু খেয়াল রাখবে। তাহলে কি বললাম, এখানে মিনি কনস্টিটিউশন বলা হয় 42nd কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1976-কে। প্রথম কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট হয়েছে 1951-তে। এখানে কি হয়েছিল, এখানে 9th যে শিডিউলটা, সেই 9 নম্বর শিডিউল অ্যাড করা হয়েছিল, নবম তফসিল অ্যাড করা হয়েছিল, যুক্ত করা হয়। এরপরে আছে এখানে 42তম সংশোধন। 42তম সংবিধান সংশোধনীতে অনেক কিছু চেঞ্জ করা হয়েছিল। কি কি চেঞ্জ করা হয়েছিল? প্রথমে এখানে প্রিয়াম্বেলে 3টে ওয়ার্ড অ্যাড করা হয়েছিল। একটা হচ্ছে ইন্টিগ্রিটি, সেকুলার এবং সোশ্যালিস্ট। ইন্টিগ্রিটি, সেকুলার এবং সোশ্যালিস্ট এই 3টে ওয়ার্ড অ্যাড করা হয়েছিল প্রিয়াম্বেলে বা প্রস্তাবনায়। প্রস্তাবনায় অ্যাড করা হয়েছিল। 4টে ডিপিএসপি, ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, 4টে ডিপিএসপি অ্যাড করা হয়েছিল। কি কি? 39F যেখানে চিলড্রেনের হেলথের কথা বলা হয়েছে, তারপর হচ্ছে 39A যেখানে ইকুয়াল জাস্টিস এবং ফ্রি লিগ্যাল এডের কথা বলা হয়েছে। ফ্রি লিগ্যাল এড মানে যাদের টাকা পয়সা নেই, যারা অ্যাডভোকেট নিজে নিজে হায়ার করতে পারবে না, তাদেরকে ফ্রি লিগ্যাল এড দেওয়ার কথা বলা হয়েছে। 43A
ওয়ার্কার্স পার্টিসিপেশন ইন ম্যানেজমেন্ট, মানে যে সমস্ত ফ্যাক্টরিতে ওয়ার্কার কাজ করছে সেই ফ্যাক্টরির ম্যানেজমেন্টে ওয়ার্কারদের পার্টিসিপেশন থাকতে হবে সেটা। এবং 48A যেটা হচ্ছে এনভায়রনমেন্টকে প্রোটেক্ট করার কথা বলা হয়েছিল, এনভায়রনমেন্টকে প্রোটেক্ট করার কথা বলা হয়েছিল। এই চারটে ডিপিএসপি অ্যাড করা হয়েছে। আর কি অ্যাড করা হয়েছে? অনেক কিছু চেঞ্জ হয়েছে বললাম। এখানে মনে রাখবে ফান্ডামেন্টাল ডিউটি, যেটা সংবিধানের শুরুতে যেটা ছিল না, এটাও কিন্তু 42nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট আর্টিকেল নাম্বার 51A তে অ্যাড করা হয় ফান্ডামেন্টাল ডিউটি। এবং প্রেসিডেন্টকে বাউন্ড করে দেওয়া হয়, ক্যাবিনেটের অ্যাডভাইস প্রেসিডেন্টকে মানতেই হবে, এটাতে বাউন্ড করে দেওয়া হয় প্রেসিডেন্টকে। এবং জুডিশিয়াল পাওয়ারকে খর্ব করে দেওয়া হয়। ঠিক আছে, দেখো 1976 খ্রিস্টাব্দে হচ্ছে 1975 এমার্জেন্সি লাগু হয়েছে। ঠিক আছে, এবং এটা কিন্তু এই এমার্জেন্সির টাইমে এই সংশোধনগুলো হচ্ছে। এবং এখানে স্টেট লিস্টের কিছু সাবজেক্টকে কনকারেন্ট লিস্টে নিয়ে আসা হয়। এবং এখানে ওয়াইল্ড লাইফ প্রোটেকশন করার জন্য একটা অ্যাক্ট আসছে, যেটা 1973-তে ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট আসছে, সেটাকেও কিন্তু এখানে আরও বেশি এমফাসাইজ করা হয়। এবং এই যে 44th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট রয়েছে, 42nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে যে সমস্ত চেঞ্জেসগুলো হয়েছিল তার কিছু কিছু চেঞ্জেস কিন্তু 44th অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে উল্টে দেওয়া হয়। যেমন কিছু পাওয়ার, যেরকম যে ক্যাবিনেট কথাটা ইন্ট্রোডিউস করা হয় ফার্স্ট টাইম, ক্যাবিনেট কথাটা প্রথমবার ইনসার্ট করা হয় কনস্টিটিউশনের মধ্যে 42nd অ্যামেন্ডমেন্টের মধ্যে। এবং এখানে ইন্টারনাল ডিস্টারবেন্সটাকে চেঞ্জ করে আর্ম রেবেলিয়ন করা হয়, মানে এমার্জেন্সি ইন্টারনাল ডিস্টারবেন্সের কারণে লাগানো যাবে না, এখানে আর্ম রেবেলিয়ন শব্দটা নিয়ে আসা হয়। ঠিক আছে, এই 42nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে। 86 অ্যামেন্ডমেন্ট অ্যাক্টও খুব ইম্পর্টেন্ট। 86 যখনই আসবে তখন এটা খেয়াল রাখবে, এটা এডুকেশনের সাথে রিলেটেড। এখানে এলিমেন্টারি এডুকেশনকে ফান্ডামেন্টাল রাইট বানানো হয় এবং 21A তে তার জায়গা দেওয়া হয়, এলিমেন্টারি এডুকেশনকে ফান্ডামেন্টাল রাইট বানানো হয়। ফান্ডামেন্টাল ডিউটিতে একটা ডিউটি অ্যাড করা হয়, 51A সাবক্লাস কে অ্যাড করা হয়, যেখানে বলা হয় গার্জেনদের ডিউটি হচ্ছে, মানে পেরেন্টসদের ডিউটি হচ্ছে চিলড্রেনদেরকে এডুকেশন প্রোভাইড করা। এবং চাইল্ডহুড কেয়ার, যেটা আর্টিকেল নাম্বার 45, এই আর্টিকেল নাম্বার 45-এর সাবজেক্ট ম্যাটারকে চেঞ্জ করা হয়। তো আমরা এখানে 42nd, 44th, 86 সবকটা অ্যামেন্ডমেন্টে কি কি হয়েছিল সেটা একটু দেখলাম। আরও কতগুলো ইম্পর্টেন্ট অ্যামেন্ডমেন্ট আছে, আমি এই জায়গাটাতেই বলে দিচ্ছি, তাহলে তোমাদের এক জায়গায় হয়ে যাবে। এখানে মনে রাখতে হবে ইম্পর্টেন্ট কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট ভাষা সম্পর্কে। ভাষা সম্পর্কে চারটে, একটা হচ্ছে 21, যেটা 1967, এখানে সিন্ধিকে অ্যাড করা হয়, সিন্ধিকে যোগ করা হয়। তারপর হচ্ছে 71st ইন দ্য ইয়ার অফ 1992, এখানে তিনটে এন, কোঙ্কনি, মণিপুরি অ্যান্ড এন ফর নেপালি। এরপর আসছে 92nd 2003, বোরো, ডোংরি, সান্তালি এবং মৈথিলি। বোরো, ডোংরি কোন রিজিয়নে বলা হয় বলবে, সান্থালি, অ্যান্ড এটা হচ্ছে মৈথিলি। আর একটা ইম্পর্টেন্ট যেটা হচ্ছে 96 কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2011, এখানে কিছু অ্যাড করা হয়নি, এখানে চেঞ্জ করা হয়েছিল, ওড়িয়াকে থেকে চেঞ্জ করে ওডিয়া করা হয়। ঠিক আছে, ল্যাঙ্গুয়েজ সম্পর্কে এই চারটে মনে রাখবে। এরপরে ইম্পর্টেন্ট কি, 61st কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, যেখানে ভোটিং এজ 21 থেকে কমিয়ে 18 করা হয়। ঠিক আছে, ভোটিং এজ কত সালে হয়েছে? 61st হচ্ছে 1988 খ্রিস্টাব্দে। এরপর 69th কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1991, এখানে দিল্লিকে স্পেশাল স্ট্যাটাস দেওয়া হয়, ন্যাশনাল ক্যাপিটাল হিসেবে স্পেশাল স্ট্যাটাস দেওয়া হয়, ন্যাশনাল ক্যাপিটাল দিল্লি। ওকে, নেক্সট হচ্ছে 73rd কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট
1992 এখানে পঞ্চায়েত। আর 74th কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1992 এখানে হচ্ছে মিউনিসিপ্যালিটি অ্যাড করা হয়, ঠিক আছে। আর্টিকেল নাম্বার কি? পঞ্চায়েতের আর্টিকেল নাম্বার হচ্ছে 243 থেকে শুরু করে 243 ও পর্যন্ত, 243 থেকে শুরু করে 243 ও পর্যন্ত। আর মিউনিসিপ্যালিটির ক্ষেত্রে 243 ও এর পর কি আসে? পি আসে, পি থেকে শুরু করে ZG পর্যন্ত, 243 ZG পর্যন্ত। পঞ্চায়েত মিউনিসিপ্যালিটি হয়ে গেল। এরপর হচ্ছে কোঅপারেটিভ সোসাইটি। কোঅপারেটিভ সোসাইটি 97th কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2011 এখানে কোঅপারেটিভ সোসাইটি। এবং এখানে একটা আর্টিকেলের কথাও মনে রাখবে, যেটা হচ্ছে ডিপিএসপি তে অ্যাড করা হয় 43B আর্টিকেল ডিপিএসপি তে। এবং এখানে কোঅপারেটিভ সোসাইটি 97 বললেই কিন্তু সেটা কোঅপারেটিভ সোসাইটির সাথে অ্যাসোসিয়েটেড হবে। আচ্ছা, আর হচ্ছে 100th কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2015 এখানে কিছু ল্যান্ড এক্সচেঞ্জ করা হয়, যেটা 3 বিঘা করিডোর যে বর্ডার অঞ্চল আছে বাংলাদেশের সাথে, কিছু এনক্লেভ এক্সচেঞ্জ করা হয়, ঠিক আছে, ল্যান্ড এক্সচেঞ্জ করা হয়। ওকে, 101 কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট এর পরের বছর 2016 যেখানে জিএসটি ইন্ট্রোডিউস করা হয়, জিএসটি ইন্ট্রোডিউস করা হয়। 103rd কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2019 এখানে ইডব্লিউএস এর 10% রিজার্ভেশন দেওয়ার কথা বলা হয়েছে। আর কোথায় লিখবো, জায়গা পাচ্ছি না। আচ্ছা, এরপর হচ্ছে 106 কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট যেটা 2023 হয়েছিল। এখানে 33% রিজার্ভেশনের কথা বলা হয়েছে উমেনদের লোকসভা এবং স্টেট অ্যাসেম্বলিতে, ঠিক আছে, লোকসভা এবং স্টেট অ্যাসেম্বলিতে। তাহলে এতগুলো অ্যামেন্ডমেন্ট আমরা পড়লাম, এগুলো কিন্তু একটুখানি খেয়াল রাখবে। লবণ সত্যাগ্রহ ডান্ডি পর্যন্ত হয়েছিল। ডান্ডি ভারতের কোন রাজ্যে অবস্থিত? ডান্ডি হচ্ছে গুজরাটে অবস্থিত। লবণ সত্যাগ্রহ বা ডান্ডি মার্চের মাধ্যমে কোন আন্দোলন শুরু হয়েছিল? সিভিল ডিসওবিডিয়েন্ট আন্দোলন শুরু হয়েছিল, তাই তো, সিডিএম শুরু হয়েছিল। সিভিল ডিসওবিডিয়েন্ট আন্দোলন, সিডিএম শুরু হয়েছিল। এবং কবে শুরু হয়েছিল? 12 মার্চ থেকে 6 এপ্রিল পর্যন্ত ডান্ডি অভিযান হয়েছিল ইন দ্য ইয়ার অফ 1930-তে। ওকে, এবং এই ডান্ডি মার্চের সময় কিন্তু গান্ধীজিকে অ্যারেস্ট করে নেওয়া হয়েছিল। কবে? 4th মে। মানে এই ডান্ডি অভিযান শেষ হওয়ার পরে, সিভিল ডিসওবিডিয়েন্ট যখন চলছে, 4th মে গান্ধীজি ওয়াজ অ্যারেস্টেড। এবং গান্ধীজির সাথে আরও যে প্রমিনেন্ট লিডার ছিল তারাও কিন্তু অনেকে অ্যারেস্টেড হয়ে গেছিল। তো এখানে তারপরে বিভিন্ন ছোট ছোট জায়গাতে, যেমন হচ্ছে বিহারের একটা জায়গা ছিল নাখাস পন্ড, সেই নাখাস পন্ডে এই যে সল্ট লটা ভায়োলেট করেছিলেন অম্বিকা কান্ত সিনহা, যেমন যিনি বিহারে সিভিল ডিসওবিডিয়েন্ট মুভমেন্ট লিড করছিলেন। বিহারের নাম কি বললাম? অম্বিকা কান্ত সিনহা, ঠিক আছে। তামিলনাড়ুতে চক্রবর্তী রাজাগোপালাচারী, তারপর মালাবার রিজিয়নে কেলাপন এবং খান আব্দুল গফফর খান, যেটা হচ্ছে ফ্রন্টিয়ার গান্ধী নামে পরিচিত, যার ফলোয়ার্সদেরকে রেড শার্ট বাহিনী বা লাল কোট্টা বাহিনী বলা হয়। এবং তিনি খুদাই খিদমতগার বলে একটি দল প্রতিষ্ঠা করেছিলেন। 1817 সালের উড়িষ্যার পাইক বিদ্রোহ বা পাইকা রেভলিউশনের প্রধান নেতৃত্ব কে দিয়েছিলেন? সঠিক উত্তর হচ্ছে এখানে বক্সি জগবন্ধু, ঠিক আছে, বক্সি জগবন্ধু। কোন উৎসবে রাউলা এবং রাউলেনের চরিত্র অভিনয় করা দুজন পুরুষের প্রতীকী মিলন হয়? সঠিক উত্তর হচ্ছে এখানে রলেনে ফেস্টিভ্যাল। হর্নবিল ফেস্টিভ্যাল নাগাল্যান্ডে সেলিব্রেট করা হয় এবং এটাকে বলা হয় ফেস্টিভ্যাল অফ ফেস্টিভ্যালস। হেমিস ফেস্টিভ্যাল হেমিস মনেস্ট্রি লাদাখে সেলিব্রেট করা হয়, হেমিস মনেস্ট্রি লাদাখে সেলিব্রেট করা হয়। কলহনের লেখা রাজতরঙ্গিনী গ্রন্থে কোথাকার ইতিহাস বর্ণিত রয়েছে? সঠিক উত্তর হচ্ছে এখানে কাশ্মীরের ইতিহাস বর্ণিত রয়েছে।
রাজতরঙ্গিনী গ্রন্থে। এই রাজতরঙ্গিনী থেকেই আমরা জানতে পারি যে কাশ্মীর কনিষ্ক রাজ্যের অন্তর্ভুক্ত ছিল, সেটাও কিন্তু আমরা এই রাজতরঙ্গিনী থেকেই জানতে পারি। গুজরাট রাজ্যের ইতিহাস জানা যায় প্রবন্ধ কোষ থেকে। প্রবন্ধ কোষ থেকে। প্রবন্ধ কোষ কার লেখা? প্রবন্ধ কোষ কার লেখা? রাজশেখরের লেখা। এবং ইনি রাজা মহিপালের সভাসদ ছিলেন। এরকমই একটা গ্রন্থের সিমিলার নাম, যেটা হচ্ছে প্রবন্ধ চিন্তামণি। এই গ্রন্থটি লিখেছেন মেরুতঙ্গ। ঠিক আছে, এই গ্রন্থটি লিখেছেন মেরুতঙ্গ। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 8। মাই মিউজিক মাই লাইফ কার আত্মজীবনী? মাই মিউজিক মাই লাইফ হচ্ছে পণ্ডিত রবিশঙ্করের আত্মজীবনী। অপশন এ এখানে সঠিক উত্তর। পণ্ডিত রবিশঙ্কর অ্যাসোসিয়েটেড হচ্ছে সিতারের সাথে, ঠিক আছে। এবং ইনি হচ্ছেন ফার্স্ট পার্সন যিনি, মানে ফার্স্ট ভারতীয় যিনি গ্র্যামি অ্যাওয়ার্ড পান। গ্র্যামি অ্যাওয়ার্ড পান এবং সব থেকে বেশিবার গ্র্যামি অ্যাওয়ার্ড পেয়েছেন পণ্ডিত রবিশঙ্কর, টোটাল 5 বার। তারপর জাকির হোসেন পেয়েছেন টোটাল 4 বার। এবং পণ্ডিত রবিশঙ্কর ভারতরত্ন পেয়েছেন ইন দ্য ইয়ার অফ 1999। জাকির হোসেনের অ্যাওয়ার্ড মনে রাখবে পদ্মভূষণ এবং পদ্মবিভূষণ। পদ্মভূষণ পান 2002 খ্রিস্টাব্দে, 2002-তে হচ্ছে পদ্মভূষণ। অ্যান্ড 2023-তে পদ্মবিভূষণ পান। ঠিক আছে। পণ্ডিত হরিপ্রসাদ চৌরাশিয়ার নাম অ্যাসোসিয়েটেড হচ্ছে ফ্লুটের সাথে বা বাঁশির সাথে, এবং ইনি পদ্মভূষণ পান 1992-তে, পদ্মবিভূষণ পান 2000-এ। নেক্সট কোয়েশ্চেন, হিমাচল প্রদেশকে তিব্বতের সাথে সংযুক্ত করেছে কোন গিরিপথ? অপশন এ সিপকিলা, নাথুলা, জজিলা নাকি জেলিপলা? সঠিক উত্তর হচ্ছে সিপকিলা। এবং এই সিপকিলা গিরিপথ দিয়ে শতদ্র নদী বা সুতলেজ নদী কিন্তু প্রবেশ করেছে ভারতবর্ষে। ঠিক আছে। নাথুলা কোথায় রয়েছে? নাথুলা রয়েছে সিকিমে। নাথুলা এবং জিলিপলা এই দুটোই হচ্ছে সিকিমে। জজিলা বলছি, জেলিপলা। আর জজিলা পাস কোথায় আছে? জজিলা গিরিপথ কোন রাজ্যে আছে সেটা তোমরা কমেন্ট সেকশনে জানাবে। সিপকিলা এটা হিমাচল প্রদেশে রয়েছে। হিমাচল প্রদেশের আরো কতগুলো পাস মনে রাখবে, যেমন হচ্ছে রোটাং পাস, বারালাচালা পাস, এগুলো সবই হচ্ছে হিমাচল প্রদেশে রয়েছে। ভারতের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তারাপুর বিদ্যুৎ কেন্দ্র, এটি কোন রাজ্যে অবস্থিত? তারাপুর অবস্থিত হচ্ছে মহারাষ্ট্রে। এবং ভারতের প্রথম নিউক্লিয়ার রিঅ্যাক্টরের নাম কি? নিউক্লিয়ার রিঅ্যাক্টরের নাম হচ্ছে অপ্সারা। নতুন বছর হিসেবে কেরালাতে নিম্নের কোন উৎসবটি পালন করা হয়? সঠিক উত্তর হচ্ছে ভিসু। ভিসু পালন করা হয় কেরালাতে। এই নিউ ইয়ার ফেস্টিভ্যাল থেকে কিন্তু কোয়েশ্চেন আসে, যেমন অন্ধ্রপ্রদেশের নিউ ইয়ার ফেস্টিভ্যালকে বলা হয় উগাডি। ঠিক আছে। অরুণাচল প্রদেশে বলা হয় লোসার, যেটা মোনপা ট্রাইব সেলিব্রেট করে। এবং মোপিন এটা গারো টাইপ সেলিব্রেট করে। এগুলো ট্রাইবের নাম। সিকিমে কি বলা হয়? সিকিমে বলা হয় লোসাং আর নামসাং। তামিলনাড়ুতে পুথান্ডু, পাঞ্জাবে বৈশাখী। এই বৈশাখীর টাইমেই তো হয়েছিল জালিয়ানবাগ হত্যাকাণ্ড। বৈশাখী। আসামে
বোহাগ বিহু। ওকে, নেক্সট কোয়েশ্চেন। ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদ অনুযায়ী কোনো ব্যক্তির মৌলিক অধিকার খর্ব হলে তিনি সরাসরি সুপ্রিম কোর্টে আবেদন করতে পারে? আর্টিকেল 32 অনুযায়ী রিট পিটিশন জারি হতে পারে। টোটাল 5টা রিট আছে। কেরালার প্রথম দৃষ্টি প্রতিবন্ধী মহিলা বিচারক কে হয়েছেন? সঠিক উত্তর হচ্ছে অপশন এ, থানিয়া নাথান সি। পৃথিবীর যেই অংশে জল কঠিন অবস্থায় বা জমাটবদ্ধ অবস্থায় থাকে, অর্থাৎ বরফ অবস্থায় থাকে, সেই অবস্থাকে কি বলা হয়? সেই স্তরকে কি বলা হয়? অ্যাকচুয়ালি সেই স্তরকে বলা হয় ক্রায়োস্ফিয়ার। অপশন বি। আন্তর্জাতিক তারিখ রেখা কোন প্রণালীকে অতিক্রম করেছে? আন্তর্জাতিক তারিখ রেখা অতিক্রম করেছে বেরিং প্রণালীকে। এখানে প্রণালীগুলো খুব ইম্পর্টেন্ট। যেমন ধরো আমরা যদি এখানে কতগুলো প্রণালী একসাথে পড়তে পারি, একটুখানি আমাকে টাইম দাও, 10 সেকেন্ড মতো। ওকে, এরকম বাজে ছবি আঁকার একটাই কারণ, যাতে বোঝাতে পারি। এটা হচ্ছে সি অফ আজব, ঠিক আছে? সি অফ আজব। এটা ইউরোপ আর এক সাইডে এশিয়া, নিচের দিকে আফ্রিকা, ওই জায়গাকার যে কটা প্রণালী আছে একসাথে বলবো বলে ড্র করলাম। এটা হচ্ছে ব্ল্যাক সি। আচ্ছা, এটা হচ্ছে সি অফ মারমারা। এটা হচ্ছে মেডিটেরিয়ান সি। সাইজে কিন্তু কম্পেয়ার করো না, এগুলো সব একরকমের সাইজ না। যেমন সি অফ আজব ছোট, ব্ল্যাক সি অনেকটা বড়, সি অফ মারমারা ব্ল্যাক সি থেকে অনেক ছোট, মেডিটেরিয়ান সি তো আরো অনেক বড়। মেডিটেরিয়ান সি বা এটাকে বলা হয় ভূমধ্য সাগর। আর এটা হচ্ছে আটলান্টিক ওশান। আটলান্টিক ওশান। ওকে, এবার স্ট্রেট বা প্রণালী সেটা কি করে না, দুটো জলাভূমিকে যোগ করে এবং দুটো ল্যান্ডমাসকে বিচ্ছিন্ন করে। ঠিক আছে, দুটো জলাভূমিকে যোগ করে দুটো ল্যান্ডমাসকে বিচ্ছিন্ন করে। এই সি অফ আজব আর ব্ল্যাক সির মাঝখানে যে স্ট্রেটটা আছে, এই স্ট্রেটটার নাম হচ্ছে কার্ট স্ট্রেট। ঠিক আছে, কার্ট স্ট্রেট। ব্ল্যাক সি আর সি অফ মারমারার মাঝখানে যে স্ট্রেটটা আছে, এই স্ট্রেটটার নাম হচ্ছে বসফরাস স্ট্রেট। মেডিটেরিয়ান সি আর সি অফ মারমোরা, বা এখানে সি অফ এগান আছে, এখানে ছোট্ট মতো একটুখানি সি অফ এগান আছে বা এগান সি আছে, এখানে যে স্ট্রেটটা রয়েছে স্ট্রেটটার নাম হচ্ছে দার্দানালি স্ট্রেট। আর মেডিটেরিয়ান সি আর আটলান্টিক সি এইখানটাতে যে স্ট্রেটটা রয়েছে এটা হচ্ছে জিব্রাল্টার প্রণালী। জিব্রাল্টার প্রণালী। ঠিক আছে, এই জিব্রাল্টার প্রণালী কিন্তু ইউরোপ এবং আফ্রিকাকে আলাদা করে। ঠিক আছে, ইউরোপ ও আফ্রিকাকে আলাদা করে। এটা গেল ইউরোপের জায়গার যে সমস্ত স্ট্রেট গুলো ছিল। এই সুন্ডা প্রণালী, মালাক্কা প্রণালী, ডানকান প্যাসেজ। ডানকান প্যাসেজ তো আমাদের ইন্ডিয়াতেই রয়েছে। ডানকান প্যাসেজ কোথায় আছে? ডানকান প্যাসেজ হচ্ছে সাউথ আন্দামানকে লিটল আন্দামান থেকে আলাদা করে। ঠিক আছে, সুন্ডা স্ট্রেট। সুন্ডা স্ট্রেট কোথায় আছে? সুন্ডা স্ট্রেট সুমাত্রা আর জাভার মাঝখানে। এটা সেপারেট করে সুমাত্রা ও জাভাকে আলাদা করে ল্যান্ডমাস, আর কানেক্ট করে কি জাভা সি আর ইন্ডিয়ান ওশান। জাভা সি আর ইন্ডিয়ান ওশান। ঠিক আছে, মালাক্কা প্রণালী কোথায় আছে? মালাক্কা প্রণালী এর আশেপাশেই আছে, সুন্ডার আশেপাশেই আছে। এটা সাউথ চাইনা সি আর আন্দামান সি কে কানেক্ট করে। সাউথ চাইনা সি অ্যান্ড আন্দামান সি। ওকে, নেক্সট কোয়েশ্চেন। ব্লু ওয়াটার পলিসি কে চালু করেছিলেন? ব্লু ওয়াটার পলিসি পর্তুগিজরা চালু করেছিলেন এবং সঠিক উত্তর হচ্ছে ডি আলমেডো। ইনি ছিলেন ফার্স্ট পর্তুগিজ ভাইসরয় ইন ইন্ডিয়া।
ফ্লেস নোভেলের জন্য বুকার প্রাইজ 2025 কে পেয়েছেন? সঠিক উত্তর হচ্ছে অপশন এ, ডেভিড স্যালজে। ভারতের কোন রাজ্য সরকারের তরফে কালিদাস সম্মান প্রদান করা হয়? কালিদাস সম্মান প্রদান করা হয় মধ্যপ্রদেশ রাজ্য সরকারের তরফ থেকে। ভারতের প্রথম জাতীয় আয়ের ধারণা বা গণনা কে করেছিলেন? এটা তোমাদেরকে বহুবার বলেছি, দাদাভাই নওরোজি। তিনি তার যে গ্রন্থ পভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া, এই বইতে ফার্স্ট ন্যাশনাল ইনকাম ক্যালকুলেট করেছিলেন। মহাবীরের উপদেশ সংকলনগুলিকে কি বলা হয়? মহাবীরের উপদেশের সংকলনগুলিকে বলা হয় সিদ্ধান্ত বা আগম সূত্র। তামিল ভাষাকে কত সালে ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ হিসেবে ঘোষণা করা হয়? তামিল ভাষাকে ঘোষণা করা হয় 2004 খ্রিস্টাব্দে ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ হিসেবে। টোটাল ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ আছে 11টা, যার মধ্যে তামিল, সংস্কৃত, তেলেগু, কন্নড়া, মালায়ালাম, ওড়িয়া, মারাঠি, পালি, প্রাকৃত, আসামিজ আর বেঙ্গলি। লাস্ট যে 6টা বললাম, এই 6টা 2024-এ অ্যাড করা হয়েছিল, ঠিক আছে? লাস্ট অ্যাড করার পরে টোটাল এখন 11টা আছে। দ্য ইনহেরিটেন্স অফ লস নোভেলটি কে লিখেছেন? দ্য ইনহেরিটেন্স অফ লস নোভেলটি লিখেছেন কিরণ দেশাই। অরুন্ধতী রয় খুব ফেমাস রাইটার, যিনি ফার্স্ট বুকার প্রাইজ পেয়েছিলেন। এনার লেখা বইয়ের নাম দ্য গড অফ স্মল থিং, মিস্ট্রি অফ আটমোস্ট হ্যাপিনেস, দ্য অর্ডিনারি পার্সনস গাইড টু এম্পায়ার, এগুলো সবই অরুন্ধতী রয়ের লেখা। নেক্সট কোয়েশ্চেন, কোন ঘটনার জন্য অসহযোগ আন্দোলন প্রত্যাহার করা হয়েছিল? সঠিক উত্তর হচ্ছে চৌরি চৌরা ঘটনার জন্য অসহযোগ আন্দোলন প্রত্যাহার করা হয়েছিল। খেদা সত্যাগ্রহ, খেদা সত্যাগ্রহ কোথায় করেছিলেন? খেদা সত্যাগ্রহ হচ্ছে গুজরাটে, ঠিক আছে? গুজরাটে। চম্পারণ হচ্ছে বিহারে। গান্ধীজির প্রথম সত্যাগ্রহ হচ্ছে চম্পারণ সত্যাগ্রহ, 1917 খ্রিস্টাব্দে চম্পারণ সত্যাগ্রহ। আর এখানে খেদা সত্যাগ্রহ হচ্ছে 1918-তে। 2026 সালে ভারতের বর্তমান ক্যাগ কে নির্বাচিত হয়েছেন? সঠিক উত্তর হচ্ছে কে সঞ্জয় মূর্তি। কোন নৃত্যশৈলীর নামে একটি গ্রাম থেকে সৃষ্টি হয়েছে? কুচিপুড়ির নাম একটি গ্রাম থেকে সৃষ্টি হয়েছে। নিম্নের কোন রাজ্যে বিধান পরিষদ নেই? বিধান পরিষদ নেই হচ্ছে কেরালাতে। কোন কোন রাজ্যে আছে? কর্ণাটকে আছে, অন্ধ্রপ্রদেশে আছে, বিহারে আছে, ইউপিতে আছে, তেলেঙ্গানাতে আছে এবং মহারাষ্ট্রতে আছে। কর্ণাটকে আছে, অন্ধ্রপ্রদেশে আছে, বিহারে আছে, ইউপিতে আছে, তেলেঙ্গানাতে আছে এবং মহারাষ্ট্রতে আছে। 6টা রাজ্যে বিধান পরিষদ আছে। বিজাপুর রাজ্যের প্রতিষ্ঠাতাকে? বিজাপুর রাজ্যের প্রতিষ্ঠাতা হচ্ছে আদিল শাহ। এখানে আরেকটা মনে রাখবে, একটা হচ্ছে আহমেদনগর, এটা নিজাম শাহী ডাইনেস্টি। বিদার হচ্ছে বিদার শাহী ডাইনেস্টি। আর গোলকোন্ডা এখানে হচ্ছে কুলি কুতুব শাহ, এটার ফাউন্ডার, প্রতিষ্ঠাতা। এটা হচ্ছে কুতুব শাহী ডাইনেস্টি। ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় যে 5টি শব্দের উল্লেখ রয়েছে সেগুলি নিম্নের কোন ক্রমে থাকে? আচ্ছা, সোভারেন, সোশ্যালিস্ট, সেকুলার, ডেমোক্রেটিক অ্যান্ড রিপাবলিক। অপশন এ, সোভারেন, সোশ্যালিস্ট, সেকুলার, ডেমোক্রেটিক, রিপাবলিক। যার মধ্যে সোশ্যালিস্ট এবং সেকুলার কথাটা 42nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে যুক্ত করা হয়েছিল। ভারতের মধ্য দিয়ে অতিক্রান্ত কর্কটক্রান্তি রেখার মান কত? কর্কটক্রান্তি রেখার মান কত হবে? সে যেখান দিয়ে অতিক্রান্ত হোক, 23.5 ডিগ্রি, 23.5 ডিগ্রি নর্থ। বাবর কত বছর বয়সে ফরগনার সিংহাসনে বসেছিলেন? 12 বছর বয়সে। অপশন বি। জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডে 1919 সালে কোন রাজ্যে ঘটেছিল? এটা পাঞ্জাবে ঘটেছিল, বৈশাখীর টাইমে। ভারতের কোন রাজ্যে দরিদ্র সীমার নিচে বসবাসকারী মানুষের সংখ্যা সব থেকে কম? কেরালা, উত্তরপ্রদেশ, বিহার নাকি আসাম? সঠিক উত্তর হচ্ছে অপশন এ, কেরালা। 2026 অনুযায়ী বর্তমানে ভারতের বেকারত্ব কত শতাংশ? বেকারত্ব হচ্ছে 5.0%। আচ্ছা, এখানে একটা জিনিস মনে রাখবে, ছদ্ম বেকারত্ব দেখা যায় সব থেকে বেশি
কৃষি ক্ষেত্রে, ঠিক আছে, কৃষি ক্ষেত্রে সব থেকে বেশি ছদ্ম বেকারত্ব দেখা যায়। এবং স্ট্রাকচারাল আনএমপ্লয়মেন্ট কাকে বলা হয়, যেখানে যে মানে যে কাজটা করার জন্য যে স্কিলটা দরকার, ধরো এমন একটা কাজ যেখানে এআই শিখতে লাগবে বা কম্পিউটারের কাজ লাগবে, কিন্তু কোনো একটা পার্সন সেই স্কিলটা তার কাছে ডেভেলপ নেই, তখন সে তার জন্য যে আনএমপ্লয়মেন্টের সৃষ্টি হচ্ছে সেটাকে বলা হচ্ছে স্ট্রাকচারাল আনএমপ্লয়মেন্ট বললাম। আরেকটা হচ্ছে সাইক্লিক আনএমপ্লয়মেন্ট হচ্ছে যখন মানে কোনো কারণে সিজনাল আনএমপ্লয়মেন্ট হচ্ছে, যেটা একটা সাইক্লিক আনএমপ্লয়মেন্ট একটা এক্সাম্পল। যেমন যখন আলু পাতা হচ্ছে বা যখন আলু তোলা হচ্ছে তখন প্রচুর লেবারের দরকার হচ্ছে, তো পার্টিকুলার একটা সিজনে সেটা দরকার হচ্ছে, তখন তারা এমপ্লয়েড, কিন্তু সিজন শেষ হয়ে যাওয়ার পর আনএমপ্লয় হয়ে যাচ্ছে। এই যে বিয়ের সিজনে প্রচুর লোকজন ক্যাটারিং করতে যাচ্ছে, কিন্তু বিয়ের সিজন যদি না থাকে তাহলে সে আনএমপ্লয় হয়ে যাচ্ছে। তো ওটা হচ্ছে সাইক্লিক আনএমপ্লয়মেন্টের একটা এক্সাম্পল। নেক্সট কোয়েশ্চেন, নিম্নের কোন কারণের জন্য সরকার আরবিআই থেকে টাকা ধার করে? কখন সরকার আরবিআইয়ের কাছ থেকে টাকা ধার করবে? ইনফ্লেশনের সময়, ডেফিসিটের সময়, অর্থনৈতিক মন্দার সময়, নাকি কোনোটি না? দেখো, ইনফ্লেশন হলে তো সরকার টাকা ধার করবে না। ইনফ্লেশন মানে মার্কেটে প্রচুর মানি আছে কিন্তু ভ্যালু নেই, মানির মানে টাকার যে ভ্যালু সেটা কমে গেছে, তো এটা তো হবে না। তাহলে যখন ঘাটতি হবে তখনই ধার করবে, যখন রাজস্ব ঘাটতি হবে, ফিসকাল ডেফিসিট দেখা যাবে। কোন দেশকে পিছিয়ে ফেলে ভারত বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতিতে পরিণত হয়েছে? সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, জাপানকে। কোন রাজ্যে 11ই ফেব্রুয়ারি 2026-এ স্ত্রী সুরক্ষা স্কিম চালু করা হয়েছে? কেরালাতে। ভারতে কোন সময়টি জনবিস্ফোরণের কাল বলা হয়? জনবিস্ফোরণের কাল বলা হয় ভারতে 1951 থেকে 1981 পর্যন্ত। এখানে একটুখানি তিনটে ইনফরমেশন মনে রাখবে। 1 নম্বর হচ্ছে 1901 থেকে 1921 পর্যন্ত, এই টাইম পিরিয়ডটাকে বলা হয় স্ট্যাগনেন্ট পপুলেশন, পিরিয়ড অফ স্ট্যাগনেন্ট পপুলেশন, মানে এখানে পপুলেশনটা স্ট্যাগনেন্ট অবস্থায় ছিল, তারপর আস্তে আস্তে বেড়ে একটা চরম সীমায় পড়ে গেছে, দিয়ে স্টেডি হয়েছে, আর তারপর আবার ডিক্রিজ করবে। তো এই টাইম পিরিয়ডটাকে বলা হচ্ছে স্ট্যাগনেন্ট পপুলেশনের টাইম পিরিয়ড বা পিরিয়ড অফ স্ট্যাগনেন্ট পপুলেশন। পুরো কথাটাই লিখি, ভালো হবে। Period of stagnant population। 1921 থেকে 1952 পর্যন্ত বা 51 পর্যন্ত এই টাইম পিরিয়ডটাকে বলা হয় স্টেডি পপুলেশন গ্রোথ। ঠিক আছে, মানে এখানে গ্রোথ হয়েছে কিন্তু একটা স্টেডি পপুলেশন ছিল, তার মানে এইখানটাতে স্ট্যাগনেন্ট হয়েছে, তারপর একটু এরকম বেড়েছে, তারপর একদম র্যাপিড বেড়ে গেছে, তারপর 1952 থেকে 81 পর্যন্ত এটাকে বলা হয় পপুলেশন এক্সপ্লোশন, মানে একদম পপুলেশন একদম বিস্ফোরক হয়ে গেছে, এক্সপ্লোশন। তারপরে বিভিন্ন পলিসি এসছে, ফ্যামিলি প্ল্যানিং এসছে, তারপরে পপুলেশন আরো বেশি স্টেডি হয়েছে, এবং 1981 থেকে 2011 এই টাইম পিরিয়ডটাকে বলা হয় হাই গ্রোথ বাট সাইন অফ স্লোয়িং ডাউন। এখানে গ্রোথটা হাই হয়েছে কিন্তু মানে পপুলেশনের যে রিস্ক ফ্যাক্টরটা ছিল সেটা কমে গেছে এবং আস্তে আস্তে একটু নিচের দিকে নামছে। 2035 সালের মধ্যে কোন রাজ্যকে একটি ক্লিন এনার্জি হাব করার জন্য ব্লুপ্রিন্ট তৈরি করা হয়েছে? সঠিক উত্তর হচ্ছে অপশন সি, অন্ধ্রপ্রদেশ। কোন দলকে হারিয়ে সন্তোষ ট্রফি 2025-26 জিতেছে? সার্ভিস। সঠিক উত্তর হচ্ছে অপশন এ, কেরালা। নিম্নের কাকে পদচ্যুত করার জন্য পার্লামেন্টের ক্ষমতার অন্তর্গত নয়? স্টেট ইলেকশন কমিশনার হবে, এটা হস্যই হবে। সঠিক উত্তর হচ্ছে এখানে অপশন এ, স্টেট ইলেকশন কমিশনার। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 41। 2026 সালে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কে উপস্থিত ছিলেন? 2026 সালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউরোপীয় ইউনিয়ন কমিশন এবং কাউন্সিলের প্রেসিডেন্ট। উধম সিং 1919 সালে জালিয়ানবাগ হত্যাকাণ্ডের প্রতিশোধ নিতে কাকে হত্যা করেছিলেন? তিনি হত্যা করেছিলেন মাইকেল ও ডায়ারকে। অপশন সি, তিনি তখন পাঞ্জাবের গভর্নর ছিলেন।
চামেরা জলবিদ্যুৎ কেন্দ্র কোন নদীর ওপর নির্মিত? সঠিক উত্তর হচ্ছে রাভি নদীর ওপর। ভারতের দীর্ঘতম বাঁধ কোন রাজ্যে অবস্থিত? ভারতের দীর্ঘতম বাঁধ হীরাকুদ ড্যাম, যেটা উড়িষ্যা রাজ্যে অবস্থিত এবং মহানদীর ওপর। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 45, জিএনপির পুরো কথা কি? জিএনপির পুরো কথা হচ্ছে গ্রস ন্যাশনাল প্রোডাক্ট। গ্রস ন্যাশনাল প্রোডাক্ট, নেট নয় কিন্তু, ন্যাশনাল। আর জিডিপির ফুল কথা গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। গ্রস ন্যাশনাল প্রোডাক্ট মানে আমাদের টেরিটরিতে এবং পৃথিবীর যে কোনো টেরিটরিতে যত ইন্ডিয়ান আছে তারা যত টাকা ইনকাম করছে টোটাল, সেটাই হচ্ছে গ্রস ন্যাশনাল প্রোডাক্ট। দক্ষিণ ভারতীয় মন্দির নির্মাণ শৈলী মূলত কি নামে পরিচিত? দক্ষিণ ভারতের মন্দির নির্মাণ শৈলী মূলত হচ্ছে দ্রাবিড় স্থাপত্য বা দ্রাবিড় শৈলী নামে পরিচিত। এটা ভেসার হয়, ভেসারা স্টাইল। ভেসারা স্টাইল হচ্ছে মধ্য ভারতে দেখা যায়, ইন্দো ইসলামিক আর্কিটেকচার ইসলামিক পিরিয়ডে নর্থ ইন্ডিয়াতে দেখা যায় বা সাউথ ইন্ডিয়াতে কিছু কিছু দেখা যায় যেগুলো ইসলামিক ইনফ্লুয়েন্সে তৈরি হয়েছে বা ইসলামিক শাসক দ্বারা নির্মিত হয়েছে। এই দ্রাবিড় শৈলীতে একটা এন্ট্রান্স থাকে মন্দিরে, সেই এন্ট্রান্সকে বলা হয় গোপুরম। ঠিক আছে, এন্ট্রান্সকে বলা হয় গোপুরম। এবং এখানে খেয়াল রাখবে দ্রাবিড় শৈলীর মন্দিরের যে নন্দী যে মূর্তি, ঠিক আছে, সেটা কিন্তু মেন মন্দিরের বাইরে থাকে, যেটা নগর শৈলী বা উত্তর ভারতের মন্দিরের ক্ষেত্রে নন্দীর মূর্তি কিন্তু মন্দিরের ভিতরে থাকে। সংবিধানের কোন অনুচ্ছেদে সংখ্যালঘুদের সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের অধিকারের কথা বলা হয়েছে? সঠিক উত্তর হচ্ছে আর্টিকেল নাম্বার 30-তে বলা হয়েছে। চান্দেলি জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? চান্দেলি জাতীয় উদ্যান অবস্থিত মহারাষ্ট্রে। ভারতের ডাক টিকিটে প্রথম কোন মহিলার ছবি প্রকাশিত হয়েছিল? সঠিক উত্তর হচ্ছে এখানে মীরাবাইয়ের ছবি সব থেকে প্রথম প্রকাশিত হয়েছিল। আজকে লাস্ট কোয়েশ্চেন, নেহেরু ট্রফি বোট রেস কোন রাজ্যে পালন করা হয়? নেহেরু ট্রফি বোট রেস পালন করা হয় অপশন সি কেরালা রাজ্যে। তোমরা কমেন্ট সেকশনে বলবে কোন লেকে এটা সেলিব্রেট করা হয়। ঠিক আছে, 50টা কোয়েশ্চেন আমরা ডিসকাস করলাম, তার সাথে অনেক অ্যাসোসিয়েটেড ডেটা পড়েছি। ক্লাসটা কেমন লাগলো সেটা তোমরা কমেন্ট সেকশনে জানাবে। যদি ভালো লেগে থাকে বন্ধুদের সাথে শেয়ার করতে পারো, বা কোনো রকমের কোনো ডাউট থাকলে, কোনো কোয়ারি থাকলে আমাদের কমেন্ট সেকশনে ড্রপ করো। দেখা হবে নেক্সট ক্লাসে।